বর্বর ইসরায়েলের বিরামহীন আগ্রাসনের জেরে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকা গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজখে পরিণত হয়েছে। আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস প্রেসিডেন্ট মির্জানা স্পোলজারিক শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা এখন নিজেদের এমন পরিস্থিতিতে দেখছি যেটিকে আমাকে বলতে হবে পৃথিবীর দোজখ। মানুষ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ, পানি, খাবার পায় না। আগামী 2 সপ্তাহের মধ্যে তারা তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে। প্রায় 1.5 মাস আগে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করে দখলদার ইসরায়েল। ওই সময় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে জিম্মি বিনিময় শেষ হয়ে যায় এবং যুদ্ধবিরতি চুক্তিটিও নড়বড়ে হয়ে পড়ে। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার বলেছেন, গাজাবাসীকে তাদের নিজ ভূমি থেকে সরিয়ে অন্য দেশে নিয়ে যাবেন এবং গাজাকে একটি আধুনিক শহরে পরিণত করবেন। তাদের এই প্রস্তাবকেই প্রত্যাখ্যান করেছে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো প্রস্তাবকে প্রত্যাখ্যান করেন তারা। শুক্রবার তুরস্কের আন্তালিয়াতে গাজা যুদ্ধ বন্ধে বিভিন্ন দেশের মন্ত্রী পর্যায়ের বৈঠকে নিজেদের অবস্থান ব্যক্ত করেন সৌদির মন্ত্রী। তিনি জানান, ফিলিস্তিনের গাজার মানুষকে বেঁচে থাকার ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র থেকেও বঞ্চিত করা হচ্ছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যুদ্ধবিরতি চুক্তির সঙ্গে গাজায় নিত্য প্রয়োজনীয় পণ্য প্রবেশকে কোনোভাবেই মেলানো যাবে না। গাজায় যেন কোনো বাধা ছাড়া খাদ্য ও অন্যান্য পণ্য প্রবেশ করে সেটি নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। দখলদার ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি করতে মধ্যস্থতা করছে কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র। প্রিন্স ফয়সাল বিন ফারহান জানিয়েছেন, এ নিয়ে এ দেশগুলোর উপর তাদের আস্থা আছে এবং তারা এতে সমর্থন জানান। সম্মেলনে অংশ নেওয়া দেশগুলোর মন্ত্রীরা একটি যৌথ বিবৃতি দেন। সেখানেও সবাই উল্লেখ করেন, গাজা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীর থেকে কোনো ফিলিস্তিনকে জোরপূর্বক উচ্ছেদ করাকে প্রত্যাখ্যান করেন তারা। এছাড়া বর্তমান প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফিলিস্তিনি অথরিটির সাথে এ 3টি অঞ্চলকে একীভূত হওয়ার আহ্বানও জানিয়েছেন তারা। পশ্চিম তীরে পিএ এর শাসন থাকলেও গাজা শাসন করে হামাস। এছাড়া ইসরায়েল দখলদার বাহিনী হিসেবে ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে যেসব বসতি স্থাপন ও সম্প্রসারণ করছে সেগুলোরও নিন্দা জানিয়েছেন তারা। দীর্ঘদিন ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ গোটা দুনিয়াতে যে অস্থিতিশীল করে রেখেছে এর প্রভাব বাংলাদেশেও লাগতে শুরু করেছে। রাশিয়ায় কাজ করতে যাওয়া বেশ কয়েকজন বাংলাদেশিকে প্রতারণার মাধ্যমে রাশিয়ার সেনাবাহিনীতে যুক্ত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেনাবাহিনীতে নিয়ে তাদের ইউক্রেনের বিরুদ্ধে লড়াই করতে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। সম্প্রতি 22 বছর বয়সী মোহাম্মদ ইয়াসিন শেখ নামে এক বাংলাদেশি তরুণের মৃত্যুর পর বিষয়টি প্রকাশ্যে এসেছে। এরপর মস্কোর বাংলাদেশ দূতাবাসে ফোন করে অনেকে নিজের আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেওয়া শুরু করেছেন। তারা জিজ্ঞেস করছেন তাদের ছেলেদেরও যুদ্ধে পাঠিয়ে দেওয়া হয়েছে কিনা। মোহাম্মদ আকরাম হোসেন নামে এক যুবক এএফপিকে জানিয়েছেন কিভাবে প্রতারণার মাধ্যমে তাদের রাশিয়ায় পাচার করে যুদ্ধ করতে নিয়ে যাওয়া হয়েছিল। তিনি বলেন, আমাদের কোনো ধারণা ছিল না আমাদের যুদ্ধক্ষেত্রে নেওয়া হবে। আকরাম জানিয়েছেন, তিনি ও তার ভগ্নিপতি একটি রিক্রুটিং এজেন্সির সঙ্গে চুক্তি করেছিলেন। তাদের সাইপ্রাসে চাকরি দেওয়ার কথা বলেছিল এজেন্সিটি, কিন্তু পরবর্তীতে তাদের রাশিয়ায় চাকরির প্রস্তাব দেওয়া হয়। তিনি বলেন, রিক্রুটিং এজেন্সিটি জানায় শুধুমাত্র রাশিয়ায় এখন চাকরির ব্যবস্থা আছে এবং আমরা এতে রাজি হই, কিন্তু আমরা কখনো ভাবিনি আমাদের এভাবে পরিত্যাগ করা হবে। আকরাম কৌশলে রাশিয়া থেকে পালিয়ে চলে আসতে সমর্থ হন, কিন্তু তার ভগ্নিপতি পালাতে পারেননি। এখন তিনি রাশিয়ার হয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন। আকরাম জানিয়েছেন, তিনি বাংলাদেশে পালিয়ে এসে প্রথমে সরকারকে এ ব্যাপারে সতর্ক করে জানান কিভাবে পাচারকারীরা বাংলাদেশিদের পাচার করে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছে। আকরাম জানিয়েছেন, 2022 সালের সেপ্টেম্বরে 10 জনের একটি দলের সঙ্গে ওমরাহ ভিসায় প্রথমে সৌদি আরব যান। সৌদিতে কয়েক সপ্তাহ থাকার পর আমরা রাশিয়ায় যাই। ওই সময় আমাদের
রুশ ভাষায় একটি চুক্তিপত্র দেওয়া হয়, যেটির কোনো কিছু আমরা বুঝতে পারিনি, কিন্তু তাও স্বাক্ষর করি। এরপর আমাদের রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ থেকে বাসে করে একটি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা রাত কাটাই। এর পরের দিন সকালে আমাদের কয়েকজনকে সামরিক পোশাক দেওয়া হয় এবং তাদের যুদ্ধের জন্য নিয়ে যাওয়া হয়। তবে যুদ্ধের ময়দানে নেওয়ার আগে সেনেগালের একটি দলের সঙ্গে পালিয়ে যেতে সমর্থ হন বলে জানিয়েছেন আকরাম। পরবর্তীতে তিনি দেশেও ফিরে আসেন। ঢাকার পুলিশের অপরাধ তদন্ত বিভাগের এসপি মুস্তাফিজুর রহমান এএফপিকে জানিয়েছেন, রাশিয়ায় মানব পাচারের অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬টি আলাদা মামলা হয়েছে। এই পাচারের সঙ্গে যারা জড়িত তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি। মস্কোতে বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ফরহাদ হোসেন এএফপিকে বলেছেন, তারা কয়েক ডজন বাংলাদেশি পরিবারের কাছ থেকে ফোন পেয়েছেন। তারা তাদের ছেলেদের ব্যাপারে তথ্য জানতে চেয়েছেন, তবে ইয়াসিনের মৃত্যুর বিষয়টি তিনি নিশ্চিত করে বলতে পারেননি। তিনি জানিয়েছেন, তাদের কাছে এখন পর্যন্ত কোনো বাংলাদেশির মৃত্যুর তথ্য আসেনি, তবে এ ব্যাপারে মস্কোর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশের চার্জ ডি অ্যাফেয়ার্স ফরহাদ হোসেন অবশ্য নিশ্চিত করেছেন, বাংলাদেশিরা রুশ সেনাদের হয়ে যুদ্ধ করছে, কিন্তু ঠিক কতজন যুদ্ধ করছে সেটি তিনি নিশ্চিত নন। ফরহাদ বলেন, রুশ কর্তৃপক্ষ বলেছে যারা যুদ্ধ করছে তারা রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে, তাদের বেতন দেওয়া হচ্ছে এবং যুদ্ধের আইন মেনে তারা লড়াই করছে। We're having direct talks with Iran, and they've started. It'll go on Saturday. We have a very big meeting, and we'll see what can happen. And I think everybody agrees that doing a deal would be preferable to doing the obvious. ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন। এদিকে মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানও পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। তবে এবার ওমানে যুক্তরাষ্ট্র ও ইরানের উচ্চ পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। ওমান দীর্ঘদিন ধরে ইরান ও পশ্চিমা দেশগুলির মধ্যে মধ্যস্থতার ভূমিকা পালন করে আসছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৮ সালে ইরানের পারমাণবিক কর্মসূচি থেকে বেরিয়ে আসার পর দুদেশের মধ্যে এটি সর্বোচ্চ পর্যায়ের আলোচনা। তবে এই আলোচনার আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প আবারও হুমকি দিয়েছেন, যদি ইরান নতুন চুক্তি করতে ব্যর্থ হয় তবে সামরিক পদক্ষেপ নেওয়া হবে। খবর আরব নিউজের। ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ওমানের রাজধানী মাস্কাটে এই আলোচনার নেতৃত্ব দেবেন। ইরানের রাষ্ট্রীয় টিভি জানিয়েছে, তার প্রতিনিধি দল শনিবার সকালে মাস্কাটে পৌঁছানোর পর আরাঘচি ওমানি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেছেন। আলোচনা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের বলেন, আমি চাই ইরান একটি চমৎকার মহান সুখী দেশ হোক, তাই তাদের কাছে পারমাণবিক অস্ত্র থাকতে পারে না। এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি বলেছেন, তেহরান একটি বাস্তব ও ন্যায্য চুক্তির সন্ধান করছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি বলেন, এর গুরুত্বপূর্ণ এবং বাস্তবায়নযোগ্য প্রস্তাব প্রস্তুত। ওয়াশিংটন যদি সদিচ্ছা দেখায় তাহলে এগিয়ে যাওয়ার পথ মসৃণ হবে। ইরানি সংবাদ সংস্থা তাসনিমের মতে, ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর বিন হামাদ আল বুসাইদির সঙ্গে বৈঠকের পর প্রতিনিধি দল পরোক্ষ আলোচনা শুরু করবে। চলতি সপ্তাহের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে শনিবার থেকে ইরানের সঙ্গে সরাসরি আলোচনা শুরু হবে। তবে সরাসরি আলোচনার বিষয়টি প্রত্যাখ্যান করে দিয়ে ইরান ঘোষণা করে যে ওমানে হোয়াইট হাউসের রাষ্ট্রদূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে আলোচনা অনুষ্ঠিত হবে। এর মধ্যস্থতা করবে ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাইদি। তবে ট্রাম্প বিভিন্ন সময় বলে আসছেন যে ইরান যদি চুক্তিতে না পৌঁছায় তাহলে বোমাবর্ষণ হবে।